সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা উচ্চ মাধ্যমিক পরিণতি সুশাসন একটি ক্লাস করব। তো আজকে আমরা উচ্চ মাধ্যমিক পরিণতি সুশাসন প্রথম পত্রের অষ্টম অধ্যায়ে জনমত ও রাজনৈতিক সংস্কৃতি এই অধ্যায়ের উপর আমরা একটি ক্লাস করব। এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমরা একটু এক নজর দেখে নেই যে আজকের ক্লাসে আমরা কি কি পাঠ শিখব। খেয়াল করো, আমরা প্রথমেই যেই পাঠটি শিখব সেটি হচ্ছে জনমতের ধারণা। তারপর আমরা শিখব জনমতের বৈশিষ্ট্যসমূহ, এটা নিয়ে আলোচনা হবে, এবং সবশেষে আমরা শিখব জনমত গঠনের যে মাধ্যমগুলো আছে বা বাহনগুলো আছে আমরা সেগুলো সম্পর্কেও শিখব। তো জনমত গণতান্ত্রিক রাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়, কেননা জনমতের প্রতিফলন একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্রেই কিন্তু প্রতীয়মান হতে দেখা যায়। কেননা গণতন্ত্রে যে নির্বাচনটি হয় সে নির্বাচনে কিন্তু জনগণ তাদের মত প্রকাশ করে এবং সেই মতের উপর ভিত্তি করে কিন্তু সরকার বা রাষ্ট্র পরিচালনা করবেন তারা নির্বাচিত হন। তো তোমরা বুঝতেই পারছো যে জনমত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবং গণতন্ত্রের প্রশ্নে। তো জনমতের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পাবলিক ওপিনিয়ন। এটি খুবই সহজ করে যদি আমরা বলি যে জনমত কি বা কাকে বলে, দেখো জনমত বলতে একেবারে সাধারণ ভাষায় যেটা বোঝায় সেটা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত কি জনমত বলে, অথবা কোনো একটি সুনির্দিষ্ট বিষয়ে কোনো একটি ইস্যুর উপরে সংখ্যাগরিষ্ঠ জনগণ যে মত প্রকাশ করে তাকে জনমত বলে। আসলে এটি হচ্ছে কমন একটি কথা, কিন্তু আমাদের পরিণতি ও সুশাসনের ভাষায় জনমত কিন্তু একটু ভিন্নতর। কেননা আমাদের পরিণতি সুশাসনে বলা হয়েছে যে জনমত যদি সুস্পষ্ট, কল্যাণকামী, যুক্তিযুক্ত, প্রভাবশালী হয় আর তা যদি একজনের মতো হয় তাহলে সেটিও জনমত হিসেবে গণ্য করা যাবে। তার মানে বুঝতেই পারছো, এখানে শুধু সংখ্যাগরিষ্ঠ মানুষ একটা মত প্রকাশ করে দিল সেটি কিন্তু পরিণতিতে জনমত হবে না। হ্যাঁ, ধরো আমি একটা উদাহরণ যদি দিই তাহলে তোমরা আরও স্পষ্টই বুঝতে পারবা। ধরো যে কোনো বিষয়ে বাংলাদেশের জনগণ, অধিকাংশ জনগণ বলল যে আমরা আগামীকাল আমেরিকাকে আক্রমণ করব। হ্যাঁ, এটি কতখানি যুক্তিযুক্ত বা কল্যাণকামী একটি বিষয় তোমরা বুঝতেই পারতেছো, কারণ সেখানে একটি অসম লড়াই হবে আর আমাদের পরাজয় তো নিশ্চিত। কারণ আমেরিকা যে শক্তিধর রাষ্ট্র, তাদের সাথে তো আমরা কখনোই যুদ্ধ করে জয়লাভ করতে পারবো না। তাইলে যদি মানুষ আবেগে বশীভূত হয়ে এরকম একটি মত প্রকাশ করে যে আমরা আমেরিকার সাথে আগামীকাল যুদ্ধ শুরু করব, এটি কিন্তু সংখ্যাগরিষ্ঠ মত হতে পারে, কিন্তু সেটি পরিণতির ভাষায় জনমত নয়। কেননা আমি বলেছি এখানে জনমত হতে গেলে অবশ্যই তা যুক্তিযুক্ত, কল্যাণকামী, প্রভাবশালী এবং দৃঢ় একটি মত হতে হবে, যা কখনোই অকল্যাণ বয়ে আনবে এমন হতে পারে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা জনমত সম্পর্কে আরেকটি যেই তথ্য তোমাদের জানিয়ে দিই, তোমরা নিশ্চয়ই একজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী নাম শুনেছো, জ্যাক রুসো। তার যে লেখনী, তার লেখনীতেই প্রথম কিন্তু এই জনমতের বিষয়টি আমাদের সামনে উপস্থিত হয়েছে। অর্থাৎ আমরা আজকে যে জনমত বিষয় নিয়ে এত আলোচনা করছি সেটি প্রথম যিনি তার লেখনীতে লিখেছেন তার নাম হচ্ছে রুসো, জ্যাক রুসো। তো আমরা এখন জনমত সম্পর্কে দুজন বিখ্যাত রাষ্ট্রবিদ চিন্তাবিদের সংজ্ঞা জানব। তোমরা দেখো যে জনমতের ধারণায় আমি লিখেছি যে কনসেপ্ট অফ পাবলিক ওপিনিয়ন, সেখানে লর্ড ব্রাইস কি বলেছেন, সমাজ বা রাষ্ট্র সংক্রান্ত কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ ও দৃঢ় অভিমতই হলো জনমত। আমি আবারও পড়ছি, সমাজ বা রাষ্ট্র সংক্রান্ত কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ ও দৃঢ় অভিমতই হলো জনমত। অবশ্যই ইনভাইটেড কমা দিয়ে এটাকে আটকিয়ে দিতে হবে। তারপরে আমরা আরেকজন বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদের সংজ্ঞা দেখছি, জন স্টুয়ার্ট মিল। উনি কি বলছেন দেখো, কোনো সুনির্দিষ্ট জাতীয় সমস্যার উপর জনসাধারণের সংগঠিত অভিমতের নাম হলো জনমত। আবারও পড়ছি আমি, কোনো সুনির্দিষ্ট জাতীয় সমস্যার উপর জনসাধারণের সংগঠিত অভিমতের নাম হলো জনমত। তোমরা এই দুটি সংজ্ঞা অবশ্যই খাতায় লিখে নিবে, কারণ এই দুটি সংজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই দুটি সংজ্ঞা বা আরও অনেক মনীষী তোমাদের বইয়ে দেখবে যে সংজ্ঞা দিয়েছেন, সেই সকল সংজ্ঞাগুলো আমরা যদি
বিশ্লেষণ করি বা সেই সংজ্ঞাগুলো আমরা যদি পড়াশোনা করি, অ্যানালাইসিস করি, তাহলে নিজের মতো কিন্তু আমরা একটা সংজ্ঞা লিখতে পারি। সেই সংজ্ঞাটি আমি এখন তোমাদের সামনে বোর্ডে লিখে দিচ্ছি, যে এই আমরা সহজভাবে বা আমরা আমাদের মতো করে, অনেক সময় হয় কি যে রাষ্ট্রবিজ্ঞানী বা রাষ্ট্রচিন্তাবিদদের সংজ্ঞা যদি লিখতে গিয়ে আমরা ভুলে যাই, তখন নিজের মতো করে লিখি, এটা কিন্তু করা যাবে না। অর্থাৎ যে মনীষী যেই সংজ্ঞাটি দিয়েছেন তার সংজ্ঞা লিখতে হলে একেবারে হুবহু তার সংজ্ঞাটিই লিখতে হবে। এই কারণে এটা মুখস্থ করার ব্যাপার। আর আমরা যদি নিজের মতো করে বুঝে একটা সংজ্ঞা রপ্ত করতে পারি, তাহলে সেটি কিন্তু অনেক সময় আমাদের জন্য কাজে আসবে। সেটি লিখলে কিন্তু তোমার একটু এদিক সেদিক হলেও কিন্তু তুমি নম্বর পাবে। তো এই জন্য আমরা যেই সংজ্ঞাটি এখন লিখব সেটি একটু সবাই খেয়াল করো, যে জনমত হলো, একটু সবাই নোট করবে এই সংজ্ঞাটি। জনমত হলো মানে এটা হচ্ছে একেবারে সকল সংজ্ঞাগুলোকে অ্যানালাইসিস করে আমি বের করেছি। জনমত হলো কল্যাণকামী, বলিষ্ঠ, খেয়াল করো, কল্যাণকামী। জনমত হলো কল্যাণকামী, বলিষ্ঠ, যুক্তিযুক্ত, আমি কি লিখেছি সাথে সাথে পড়ছি, খেয়াল করো। জনমত হলো কল্যাণকামী, বলিষ্ঠ, যুক্তিযুক্ত। তিনটা বিষয় লিখেছি, আরও লিখব। তারপরে সুস্পষ্ট, কমা দিয়ে আমরা লিখি, সুস্পষ্ট ও প্রভাবশালী। কি লিখেছি? জনমত হলো কল্যাণকামী, যুক্তিযুক্ত, বলিষ্ঠ, যুক্তিযুক্ত, সুস্পষ্ট ও প্রভাবশালী। প্রভাবশালী মতামত। প্রভাবশালী মতামত, প্রভাবশালী মতামত, যা, খেয়াল করবা, যা জনগণ এবং রাষ্ট্রকে বা সরকারকে প্রভাবিত করে। যা সরকার ও জনগণকে প্রভাবিত করে। তো আমরা এই সংজ্ঞাটি একেবারে সহজ করে যদি আমরা বলি, জনমত হলো কল্যাণকামী, বলিষ্ঠ, যুক্তিযুক্ত, সুস্পষ্ট ও প্রভাবশালী মতামত, যা সরকার ও জনগণকে প্রভাবিত করে। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের জনমতের ধারণা। এটি কিন্তু গণতান্ত্রিক বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, কেননা গণতান্ত্রিক রাষ্ট্রে জনমতের উপর ভিত্তি করেই কিন্তু মোটামুটি সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং করা উচিত, যদিও অনেক সময় আমরা সেটি অনেক রাষ্ট্রে দেখতে পাই না। তো আশা করি তোমরা সংজ্ঞাটা লিখছো, আমি মুছে ফেলতেছি। এবার আমরা জনমতের যে বৈশিষ্ট্য, আমাদের দ্বিতীয় যে টপিক, সেটি আমরা যাচ্ছি, যেখানে আমাদের এই আলোচনাতে দেখব যে আমরা অনেকখানি সংজ্ঞার যে বিষয়গুলো যে আমরা শিখলাম তার অনেকটাই এখানে প্রতীয়মান হবে। জনমতের বৈশিষ্ট্য সমূহ। জনমত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আমাদের পরিণত সুশাসনে। তো এই জনমতের আমরা বেশ কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, যা দ্বারা আমরা এটা বুঝতে পারি যে এটি হচ্ছে জনমত, বা জনগণের সুনির্দিষ্ট সুচিন্তিত মতামত। তো প্রথম যে বৈশিষ্ট্যটি আমরা লিখব, তোমরা অবশ্যই খাতায় সেগুলো লিখবে, সেটা হচ্ছে কল্যাণকামী। আমরা সংজ্ঞাতে কিন্তু লিখেছিলাম, এটা মনে পড়ে তোমাদের অবশ্যই, একটু আগে আমরা লিখেছি কল্যাণকামী। অর্থাৎ জনমত হতে গেলে সেই মতকে অবশ্যই কল্যাণকামী মত হতে হবে। অকল্যাণ কোনো মত বা যেই মতামত মানুষ বা রাষ্ট্র বা সরকারের জন্য অকল্যাণ বয়ে আনতে পারে, এরকম কোনো মত পরিণতিতে জনমত হবে না। অর্থাৎ জনমত হতে গেলে তার পিছনে কল্যাণকামী একটা দৃষ্টিভঙ্গি থাকতেই হবে। তারপরে হচ্ছে যুক্তিভিত্তিক। দেখো, জনমত আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যুক্তিভিত্তিক। কোনো অযৌক্তিক মত গায়ের জোরে চাপিয়ে দিয়ে, শক্তি প্রদর্শন করে চাপিয়ে দিয়ে আদায় করা যাবে না। আর সেটি করলেও পরিণতিতে সেটি কখনোই জনমত হবে না। অর্থাৎ জনমত হতে গেলে সেটি হতে হবে কি? যুক্তিভিত্তিক বা যুক্তিবাদী। তারপরে সুস্পষ্টতা, পরবর্তী যেই বৈশিষ্ট্য, সুস্পষ্টতা। অর্থাৎ জনমত নিশ্চয়ই কোনো অস্পষ্ট বিষয় হবে না। জনমত হতে গেলে তার মধ্যে স্পষ্টতা থাকতে হবে এবং সুনির্দিষ্টতা থাকতে হবে।
হ্যাঁ, সুনির্দিষ্ট কোনো বিষয়ের উপর মতামত থাকতে হবে। এখানে অগোছালো বা হজবরল একটা কোনো মতামতকে আমরা জনমত বলবো না। তারপরে আমরা আরও যেই বৈশিষ্ট্যগুলো লিখতে পারি তার মধ্যে হচ্ছে সংখ্যাগরিষ্ঠের মত। সংখ্যাগরিষ্ঠের মত। তবে এখানে একটা বিষয় আমি আগেই বলে রাখি যে সবসময় যে সংখ্যাগরিষ্ঠের মত হতে হবে তা কিন্তু নয়। তো তারপরে আমরা গণতন্ত্রে দেখি যে সংখ্যাগরিষ্ঠতাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়, হ্যাঁ, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা যে থাকতেই হবে তা নয়, কারণ অন্যান্য বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকলেও কিন্তু সেটি জনমত হবে। তারপরেও সংখ্যাগরিষ্ঠতার একটা জোর বা শক্তি তো অবশ্যই আছে। এই জন্য সংখ্যাগরিষ্ঠতাও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জনমতের। তারপরে আমরা 5 নম্বর যেই বৈশিষ্ট্যটি দেখতে পাই সেটি হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা। 5 নম্বরে বলার আগে আমি সংখ্যাগরিষ্ঠতা শব্দটার মানে বলে নিই। সংখ্যাগরিষ্ঠ মানে কি, যে এখানে শতকরা 51% মিনিমাম, হ্যাঁ, মানে 50-এর উপরের যদি তুমি আসো তাহলে অবশ্যই আরেকটা অংশে 50-এর কম থাকবে 100-র মধ্যে, তাহলে এই 50-এর উপরের অংশের যে মানুষ যেই মত প্রকাশ করবে সেটাকে আমরা বলি সংখ্যাগরিষ্ঠতা, হ্যাঁ, বা সংখ্যাগরিষ্ঠ। তো এবার আমরা 5 নম্বর যেই মতটি লিখছি সেটি হচ্ছে সুচিন্তিত মতামত। সুচিন্তিত মতামত। জনমত হতে গেলে সেটি অবশ্যই সুচিন্তিত হতে হবে, কেননা আবেগের বশীভূত হয়ে মত প্রকাশ করলে সেটি কখনোই জনমত হবে না। অর্থাৎ জনমত হতে গেলে সেটি অবশ্যই সুচিন্তিত মত হতে হবে, হ্যাঁ, যেখানে চিন্তা ভাবনার ব্যাপার আছে, ভবিষ্যৎ আগে পরে অনেক চিন্তা করে দেখতে হবে যে এই মতটি দিলে কি হতে পারে জনগণের জন্য, সরকারের জন্য, রাষ্ট্রের জন্য, তারপরে সেই মতটি প্রকাশ করলে, ভেবে চিন্তে প্রকাশ করলে সেটিই কিন্তু জনমত হবে। তারপরে জাতীয় সমস্যার সমাধান, পরের যেই বৈশিষ্ট্যটি, জাতীয় সমস্যার সমাধান। জনমতের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এই জনমত দ্বারা অনেক জাতীয় ইস্যুর সমস্যা বা জাতীয় সমস্যার সমাধান করা হয়, এবং এই মতের দ্বারা জাতীয় কোনো সমস্যা যদি সৃষ্টি হয় তাহলে সেই সমস্যার সমাধানের জন্য মত নেওয়া হয় জনগণের কাছ থেকে। এই জন্য এটি আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বা জাতীয় সমস্যার সমাধান করা যায়, এটাও আমরা লিখতে পারি, হ্যাঁ, করা যায়, এটাও আমরা লিখতে পারি। ওকে, তারপরে আমরা একটু উপর থেকে মুছে আমরা 7 নম্বর যেই বৈশিষ্ট্যটি সেটি আমরা এখন লিখব। জনমতের যে 7 নম্বর বৈশিষ্ট্য সেটি হচ্ছে নিয়ন্ত্রণ ক্ষমতা। খেয়াল করো সবাই, নিয়ন্ত্রণ ক্ষমতা। জনমতের অবশ্যই নিয়ন্ত্রণ ক্ষমতা থাকতে হবে। যেই মতামতের নিয়ন্ত্রণ ক্ষমতা নেই আমরা তাকে কখনোই জনমত বলবো না। নিয়ন্ত্রণ মানে কি তোমরা বুঝতেই পারছো, ডোমিনেট করা, অর্থাৎ কোনো একটি সিদ্ধান্তকে, কোনো একটি কাজকে, কোনো একটি কর্মসূচিকে, হ্যাঁ, তোমার সীমাবদ্ধ করা বা সুনির্দিষ্ট মতামতের ভিত্তিতে করার যে বিষয়টি সেটি হচ্ছে কি নিয়ন্ত্রণ ক্ষমতা। অর্থাৎ তোমার ডোমিনেট বা নিয়ন্ত্রণের পাওয়ার যেই মতের মধ্যে নেই সেটি কখনোই জনমত হবে না। তারপরে আমরা চলে আসি 8 নম্বর যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে সুনির্দিষ্টতা। সুনির্দিষ্টতাও জনমতের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কেননা সুনির্দিষ্ট কোনো বিষয় ছাড়া কিন্তু জনমত কখনোই গ্রহণ করা হবে না। হ্যাঁ, ধরো নির্বাচন হয়, সেখানে কোন দল বিজয়ী হবে একটা প্রার্থী থাকে, প্রতীক থাকে, দল থাকে, সেখানে কিন্তু স্পষ্ট থাকে যে কাকে ভোট দিতে হবে বা দেওয়া উচিত, কাকে ভোট দিলে কে জয়লাভ করবে, কে পরাজিত হবে, কাকে পরাজিত করা উচিত, কাকে বিজয়ী করা উচিত, কোন দলকে ক্ষমতায় আনা উচিত, কোন নেত্রীকে বা নেতাকে বিজয়ী করা উচিত, এখানে নির্দিষ্ট টপিক থাকে। এই জন্য বিশৃঙ্খল কোনো মতামতকে আমরা জনমত বলবো না। এই জন্য জনমত হলো আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি সুনির্দিষ্টতা। এবার আমরা 9 নম্বর যে বৈশিষ্ট্য সেটি লিখব, সেটি হচ্ছে স্থায়ী মতামত। স্থায়ী মতামত। জনমত অবশ্যই একটি স্থায়ী মতামত, অস্থায়ী না। যে আমি সকালবেলা ভোট দিলাম, আবার বিকেলবেলা আমার পছন্দ চেঞ্জ হয়ে বললাম যে না না ভাই আমি এই প্রার্থী বা দলকে ভোট দিব না, এটি কখনোই জনমত হবে না। জনমত একটা নির্দিষ্ট টাইম থাকবে, কোনো দেশে 5 বছর, কোনো দেশে 4 বছর স্থায়ী, অতদিনের জন্য এই মতটি চলতে থাকবে। তার মানে কি যে এটি একটি স্থায়ী মতামত। হ্যাঁ, এটি কিন্তু সকাল বিকাল বা সপ্তাহে মাসে চেঞ্জ করা যাবে না। তবে চেঞ্জ করা একেবারেই যে যাবে না তা নয়, কিন্তু সেটি অবশ্যই যৌক্তিক কারণ থাকতে হবে চেঞ্জ করার জন্য। হ্যাঁ, তো এই জন্য আমরা 9 নম্বরে বৈশিষ্ট্য লিখেছি এটি একটি স্থায়ী মতামত।
এবং আমরা সবশেষ বৈশিষ্ট্যটি এখন লিখছি, সেটি হচ্ছে মতৈক্য। জনমতের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এখানে মতৈক্য থাকতে হবে, অর্থাৎ যারা মত প্রকাশ করবে তাদের মধ্যে একটি ঐক্য থাকতে হবে, তবেই সেটি জনমত হবে। অনৈক্য, বিশৃঙ্খল, তোমার অসংগঠিত কোনো মত কখনোই জনমত হবে না। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের জনমতের 10টি বৈশিষ্ট্য আমরা তখন লিখলাম। তোমরা আশা করি প্রত্যেকে খাতায় নোট করেছো। আমি তোমাদের বইয়ে কিন্তু আমি বলেছি যে আরও অনেক বেশি জনমত থাকতে পারে, জনমতের বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু আমি কিন্তু গুরুত্বপূর্ণ যেই 10টি বৈশিষ্ট্য আমি পেয়েছি সেগুলো আমি বিভিন্ন বই থেকে স্টাডি করে কিন্তু তোমাদেরকে দিলাম। আচ্ছা, এবার আমরা 3 নম্বর এবং শেষ টপিকে চলে যাব, সেটি হচ্ছে জনমত গঠনের মাধ্যম সমূহ। আমরা এখন জনমত গঠনের বাহন বা মাধ্যম সমূহ। এখানে জনমতের যে বাহন শব্দটা আর মাধ্যম একই জিনিস, মানে জনমত কিভাবে গঠিত হয়, কার দ্বারা গঠিত হয়, সেটি বলতে আমি বাহন বা শব্দটি ব্যবহার করেছি। তো জনমত গঠনের যে মাধ্যম বা বাহনগুলো আছে তোমাদের কাছে অত্যন্ত পরিচিত সেগুলো। যেমন প্রথমেই যে মাধ্যমটি দ্বারা জনমত গঠিত হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সংবাদপত্র। সংবাদপত্র জনমত গঠনের খুবই কার্যকরী একটি মাধ্যম, কেননা বর্তমান বিশ্বে আমরা দেখি যে সংবাদপত্র খুবই প্রভাব বিস্তারকারী একটি গণমাধ্যম। এই মাধ্যমে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক নানা বিষয়ে খবরাখবর প্রকাশিত হয়, প্রচারিত হয়। সেই খবরাখবর পাঠ করে জনগণ বিভিন্ন তথ্য জানতে পারে এবং তার উপর ভিত্তি করে তারা মতামত প্রকাশ করতে পারে। এই জন্য জনমতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে কি সংবাদপত্র। তারপর আমরা 2 নম্বর যেই মাধ্যমটি দেখতে পাবো, সভা সমিতি। সভা সমিতিও কিন্তু জনমত গঠনের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে অথবা নির্বাচনের আগে দেখবা যে দলীয় যারা নেতা আছেন তারা বিভিন্ন বক্তৃতা দিয়ে, আবেগময় বক্তৃতা দিয়ে তার অনুসারীদেরকে আরও বেশি অনুপ্রাণিত করেন এবং তারা তাদের মন জয় করার চেষ্টা করেন প্রার্থীগণ বা নেতাগণ। এই সভা সমিতিতে বিভিন্ন বক্তৃতার মাধ্যমে বিভিন্ন তথ্য জানতে পারে সাধারণ জনগণ, আমজনতা। তো সেই তথ্যের উপর ভিত্তি করে তারা কিন্তু দল বা প্রার্থীকে বাছাই করতে পারে যে কাকে ভোট দেওয়া উচিত বা কোন মতটি দিলে দেশের জন্য, আমাদের জনগণের জন্য কল্যাণ হবে। তাহলে সভা সমিতিও কিন্তু জনমত গঠনের আরেকটি কার্যকরী মাধ্যম। তারপরে আমরা পরের যেই মাধ্যমটি লিখব সেটি হচ্ছে বেতার, চলচ্চিত্র ও টেলিভিশন। বেতার, চলচ্চিত্র ও টেলিভিশন। দেখো এখানে 3টি মাধ্যম আছে, তাই না? এই 3টি মাধ্যমও কিন্তু জনমত গঠনে খুবই কার্যকর ভূমিকা রাখে। যেমন বেতারে আমরা বিভিন্ন তোমার দেশাত্মবোধক বা নির্বাচনী প্রচারণার অথবা বিভিন্ন তোমার কারেন্ট নিউজ, যেটা সাম্প্রতিক খবরাখবর, এগুলো জানতে পারি। চলচ্চিত্রে দেখবা অনেক সময় দেশে বিদ্যমান সমাজ ব্যবস্থা, চালচিত্র সেখানে ফুটে ওঠে, সেখানে ভালো দিকও ফুটে ওঠে, মন্দ দিকও ফুটে ওঠে। এই কারণে আমরা কিন্তু চলচ্চিত্র দেখে অনুপ্রাণিত হই, শিখি। তবে সকল চলচ্চিত্রে কিন্তু সেই শিক্ষণীয় মেসেজ থাকে না। এই জন্য আমাদেরকে চলচ্চিত্র নির্বাচনের ক্ষেত্রে কিন্তু সেভাবে বুঝে তারপরে চলচ্চিত্র দেখতে হবে। তারপরে টেলিভিশন, এটি তো খুবই কার্যকর একটি গণমাধ্যম বর্তমান বিশ্বে। এই 3টি মাধ্যম একত্রিত হয়েও কিন্তু আমরা জনগণ বিভিন্ন তথ্য জানতে পারি। আমরা দেশাত্মবোধক চলচ্চিত্র দেখে দেশকে ভালোবাসার, দেশের যারা কল্যাণ যেই দল করবে সেই দলের পক্ষে আমরা ভোট দেওয়ার শিক্ষাটা লাভ করতে পারি। ঠিক তেমনি বেতার, টেলিভিশনের বিভিন্ন নিউজ থেকেও কিন্তু আমরা সেগুলো জেনে তারপরে আমরা আমাদের মত প্রকাশ করতে পারি। এই জন্য এটিও কিন্তু খুবই কার্যকরী মাধ্যম। এরপরে আমাদের পরবর্তী যেটি হচ্ছে সেটি হচ্ছে মাধ্যমটি হচ্ছে পরিবার। পরিবার কিভাবে জনমত গঠন করতে পারে খেয়াল করো। পরিবার যদিও একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান, কিন্তু এটিকে আমরা কি বলি যে ফ্যামিলি ইজ এ মিনি স্টেট। পরিবার হচ্ছে একটি ক্ষুদ্র রাষ্ট্র। কেননা পরিবারেও কিন্তু দেখবা যে রাজনীতি আছে।
এবং পরিবারের দেখবা যে ড্রয়িং রুমে অথবা খাবার টেবিলে রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, সেখানে যারা ছোট থাকে তারা কিন্তু সেগুলো আস্তে আস্তে শুনে শুনে শিখে, এবং দেখবা যে মা বাবা যেই দিকে বা যেই মতের অনুসারী হয় সন্তানরাও সেই মতের অনুসারী হয়, সেই আদর্শে তারা অনুপ্রাণিত হয়, তাই না? এই জন্য পরিবারও কিন্তু আমাদের জনমত গঠনের একটি কার্যকর মাধ্যম। এবার আমরা পরিবারের পরে যে মাধ্যমটি জানবো সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান বর্তমান বিশ্বে জনমত গঠনের অবশ্যই একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষক, যেই শিক্ষকদেরকে আমরা পছন্দ করি, আদর্শ মনে করি, তাদের যেই মত, তাদের যেই দর্শন, তাদের যেই রাজনৈতিক মত সেটা কিন্তু শিক্ষার্থীকে প্রভাবিত করে। এবং সেখানে দেখবা শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন এলাকার ছাত্রছাত্রীরা একত্রিত হয়, বিভিন্ন বিষয়ের শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান করা হয়, সেখানে বিভিন্ন মতের মানুষ, বিভিন্ন অঞ্চলের মানুষ সেখানে একসাথে হয়, যে কারণে সেখান থেকে তারা শিখতে পারে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা গ্রহণ করা উচিত, কোনটা বর্জন করা উচিত। এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেও কিন্তু জনমত গঠিত হতে পারে নিশ্চয়ই। তারপর হচ্ছে নির্বাচন, এটা খুবই একেবারে কার্যকর একটি মাধ্যম। নির্বাচন একেবারেই প্র্যাকটিক্যাল একটি তোমার জনমত গঠনের মাধ্যম, কারণ নির্বাচনের মধ্য দিয়েই কিন্তু আমরা আমাদের মত প্রকাশ করি, আমরা প্রার্থী বাছাই করি, এবং নির্বাচনে কারা বিজয় হবে, কাদের আমরা চাই বা কাদের আমরা চাই না, বর্জন করি তাদেরকে, তাই না? তাহলে নির্বাচনের মাধ্যমে কিন্তু জনগণ তাদের একেবারে প্র্যাকটিক্যালি জনমত যে গঠন সেটি করতে পারে। এবার আমরা 7 নম্বরে চলে যাচ্ছি, উপর থেকে একটু মুছে দিচ্ছি। 7 নম্বর যে বৈশিষ্ট্যটি আমি লিখব সেটি হচ্ছে আইনসভা। এটিও খুবই কার্যকর একটি মাধ্যম, আইনসভা। তোমরা দেখবা যে বর্তমানে বাংলাদেশের কিন্তু একটি টেলিভিশন চ্যানেল আছে যার নাম সংসদ টেলিভিশন। সেখানে দেখবা যে সংসদে যে অধিবেশন হয় সেগুলো লাইভ টেলিকাস্ট করা হয়, এবং সেই আইনসভার বিভিন্ন সরকার দল, বিরোধী দলীয় যারা সংসদ সদস্য আছেন তাদের বিভিন্ন আলাপ আলোচনা সেগুলো জনগণ সরাসরি দেখতে পাচ্ছে। কে কোন মন্ত্রী বা কোন এমপি অথবা কোন জনপ্রতিনিধি কি কথা বলছেন, কি তার এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কে কি করছেন, এগুলো কিন্তু আইনসভার মাধ্যমে একেবারে সচক্ষে দেখতে এবং শুনতে পাচ্ছি আমরা। তো এই আইনসভার যে কার্যক্রম, এই কার্যক্রম সারা পৃথিবীতেই কিন্তু এখন চলছে, যার যার দেশের আইনসভার কার্যক্রমগুলো, তাই না? তো এই আইনসভার কার্যক্রম দেখেও কিন্তু মানুষ বুঝতে পারে কোন দলকে ভোট দেওয়া উচিত, সেভাবে তারা মত প্রকাশ করতে পারে। এবার আমরা 8 নম্বর যেই জনমত সেখানে আছি। 8 নম্বর যেই জনমত গঠনের মাধ্যম সেটি হচ্ছে রাজনৈতিক দল। এটিও আধুনিক বিশ্বে খুবই কার্যকর একটি মাধ্যম, কেননা এই রাজনৈতিক দল দেখবা যে নির্বাচনের আগে তারা তাদের দলের পক্ষে, নেতার পক্ষে বিভিন্ন রকমের গুণবাচক বিভিন্ন তোমার বিশেষণ তারা ব্যবহার করে জনগণকে আকৃষ্ট করে। যেমন ধরো নির্বাচনে বিভিন্ন স্লোগান আসে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নেতা এই করেছেন, আমার নেতা এই করেছেন, সেই করেছেন, নানান রকমের নেতার গুণগান, দলের গুণগান সেখানে প্রকাশ করা হয়, যেটি হয়তো অনেক সময় সাধারণ মানুষ আমরা জানতামও না। তো এইভাবে করে সকল দলের কর্মী নেতারা যখন এই প্রচারণাগুলো করে তখন কিন্তু জনগণ উভয় দলের কথাবার্তা শুনে সে মত প্রকাশ করতে পারে, যে কাকে ভোট দিবে কাকে দিবে না। এই জন্য এটি একটি কার্যকরী মাধ্যম। তারপরে সেটি হচ্ছে ধর্মীয় সংঘ কিন্তু জনমত গঠনের খুবই কার্যকর মাধ্যম। বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা আছে, সেখানেও কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষিতে রাজনৈতিক বিষয়ে আলোচনা হতেই পারে। সেইগুলো দ্বারাও কিন্তু যিনি ধর্মযাজক আছেন তার আদর্শ, তার মত দ্বারাও কিন্তু অনেক সময় অনুসারীরা প্রভাবিত হয়। এই জন্য ধর্মীয় সংঘ কিন্তু একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর মাধ্যম। আমরা একেবারেই শেষ দিকে আছি আজকের ক্লাসের। জনমত গঠনের শেষ মাধ্যমটি আমরা এখন লিখছি, সেটি হচ্ছে পেশাগত সংগঠন ও সাংস্কৃতিক গোষ্ঠী। পেশাগত সংগঠন ও সাংস্কৃতিক গোষ্ঠী। পেশাগত সংগঠন বলতে আমি বুঝাচ্ছি যে দেখবা যে বিভিন্ন পেশার মানুষদের মধ্যে ইউনিয়ন থাকে, সেই বা সংগঠন থাকে, সেই সংগঠনের বিভিন্ন সভা হয়, সেখানে যারা উপস্থিত থাকেন সেই সংগঠনের সদস্য হিসেবে
হ্যাঁ, তারা কিন্তু একটা ঐক্য বন্ধনে আবদ্ধ হন বিভিন্ন আলাপ আলোচনার মধ্য দিয়ে। তারপরে যে সাংস্কৃতিক গোষ্ঠী যারা আছে, বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী, সেটি তোমার নাট্যদল হতে পারে, সঙ্গীত সংগঠন হতে পারে, হ্যাঁ, তারপরে তোমার আরও যে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড যেগুলো হয়ে থাকে, সেই গোষ্ঠীগুলোর মানুষের মধ্যেও কিন্তু এক ঐক্য থাকে। তো এই যে পেশাগত সংগঠন এবং সাংস্কৃতিক গোষ্ঠীর যারা সদস্য, তারা কিন্তু বিভিন্ন প্রেক্ষিতে বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে তারা ঐক্যমত হয় এবং জনমত গঠন করতে পারে। তো এই হচ্ছে আমাদের 10টি জনমত গঠনের মাধ্যম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক আলোচনা করলাম 3টি বিষয় নিয়ে। একটি হচ্ছে জনমতের ধারণা, তারপরে জনমতের বৈশিষ্ট্য, এবং সবশেষে আমরা আলোচনা করেছি জনমত গঠনের মাধ্যমসমূহ নিয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো কেউ, তাহলে অবশ্যই ইনবক্সে তোমরা কোশ্চেন করবে, আমি অবশ্যই যথাসাধ্য আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।